কেমন হলো ব্র্যান্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্য বিশিষ্ট মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফর? বাংলাদেশের এই সফরের মধ্য দিয়ে কি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে কিনা, কিংবা ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরিবর্তিত সময়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের কোন দিকে ধাবিত হচ্ছে, কিংবা বাংলাদেশ ইন্ডিয়া প্রতিবেশী নীতি এবং ইন্ডিয়া যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, তো সব মিলিয়ে আবার সেই পুরনো মার্কিন আন্ডার সেক্রেটারি ডোনাল্ডোরও সফর। তো সব মিলিয়ে আসলে এই সফরটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিংবা বাংলাদেশের অর্থনৈতিক খাতে কিংবা বাংলাদেশের এই সরকারকে আন্তর্জাতিক বহির্বিশ্বে ম্যান্ডেট দিতে কতটুকু ভূমিকা পালন করবে, কিংবা এই সম্পর্কের আসলে তাৎপর্য কি বা এই সফরের তাৎপর্য কি, সেটি নিয়ে আমি আমার অপিনিয়ন এই ভিডিওতে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, আমি যদি একটু ইলেকশনের আগে ফিরি, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ বললে ভুল হবে, আসলে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল গত 1, 1.5 কিংবা 2 বছর ধরেই। এবং বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের প্রতিবাদে কিংবা সেটিকে আমলে নিয়ে শুরুতে র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া এবং র্যাব সহকারে 6 কিংবা 7 কর্মকর্তাকে স্যাংশন দেওয়া, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে স্যাংশন দেওয়া, তাকে বাংলাদেশের ইলেকশনকে কেন্দ্র করে ভিসা ব্যানের ঘোষণা দেওয়া, সব মিলিয়ে বাংলাদেশের সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের একটি বিশাল টানাপোড়েন চলছিল। এবং ধারণা করা যাচ্ছিল যে এই 2024 সালে সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটি আসলে শেখ হাসিনা কোনোভাবে পার পাবে না। তো মাঝপথে কি হলো, আসলে মাঝপথে আসলে ঘটনাটি কারাই বা এই সেই তড়িৎ গতির সম্পর্কটিকে বা সেই উদ্যোগটিকে আসলে ভেস্তে দিল? সেই ভেস্তে দেওয়ার পিছনে মূলত দায়ী করা হয় ডোনাল্ড লুকে। ডোনাল্ড লু মূলত এই অঞ্চলের কিংবা রিজন ভিত্তিক তিনি গেম চেঞ্জার হিসেবে পরিচিত। আপনারা জানেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতের পেছনে ইমরান খান নিজেও সে ডোনাল্ড লুকে দায়ী করেন। তবে বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে কিংবা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকার উৎখাতের পিছনেই ডোনাল্ড লুর ন্যূনতম কোনো ভূমিকা নেই। আমরা জানি, গত ইলেকশনে বাংলাদেশে, সেই ইলেকশনের আগেই কয়েক মাস আগে ভারতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যকার একটি 2+2 ডায়ালগ অনুষ্ঠিত হয়, এবং সেই ডায়ালগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার থেকে বিরত থাকতে বলা হয় যুক্তরাষ্ট্রকে। এবং সেই পরিপ্রেক্ষিতে আসলে ইলেকশন এবং ইলেকশনের আগে পরে তারা ভিসা ব্যানের ঘোষণা দেওয়া হলো। সেই তেমন কোনো কিংবা 28 অক্টোবরের সেই ম্যাসাকারের পরে বিএনপি এবং জামাত সহ বিরোধী দলীয় সকল দলকে নিষ্ক্রিয় করে ফেলাতে আসলে আমেরিকার সরকার কোনো উদ্যোগ নেয়নি। তো সেই ঘটনার পরবর্তীতে সম্পর্কে টানাপোড়েন আসলে ডোনাল্ড লু এবং বাংলাদেশে নিযুক্ত সদ্যবিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে একটি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এবং সেই টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে পিটার হাস তিনি স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে চলে যান, এবং এমনকি শোনা যাচ্ছে তিনি আসলে সেই পররাষ্ট্রের ফরেন সার্ভিসে সেই চাকরিটিও ছেড়ে দেন। যাক, সে আলাপ বহু পুরনো। আমরা এখন ফিরি এই নেইম্যানের নেতৃত্বে যে বাংলাদেশে যে 6 সদস্য বিশিষ্ট সফরটি হলো, সেটি আসলে কেমন হলো বা সেটি আসলে নতুন কি ইঙ্গিত দেয়, তো বা সেখানে আসলে স্বস্তি এবং অস্বস্তির জায়গা কোনটি, সেটি আমি আমার অপিনিয়নে তুলে ধরতে চাই। সুতরাং আমি শুরুতেই যদি স্বস্তির জায়গা বলি, সেই স্বস্তির জায়গা হচ্ছে কি, বাংলাদেশের পরবর্তীতে এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকার গঠিত হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি ডক্টর ইউনূসকে ওভার ফোনে, ইমেলে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল পেজের মাধ্যমে অনেক রাষ্ট্রপ্রধানরা কিংবা সরকার প্রধানরা ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছে। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম তিনি ওভার ফোনে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন, এবং তিনি একই সাথে ডক্টর ইউনূস তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশকে আসিয়ানের কান্ট্রি হিসেবে জয়েন করার জন্য তিনি অনুরোধ জানান। এছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে একটি ইকোনমিক হাব বা বাংলাদেশি ইকোনমিক ইনভেস্টমেন্টের জন্য আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে অনারেবল ভিসা প্রসেসিং কিংবা বাংলাদেশের যে মেডিকেল ভিসা, স্কিল ওয়ার্কার পাঠানোর ভিসা, সব মিলিয়ে একটি সম্পর্কের নতুন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছিলাম। তো সে জায়গা পরবর্তী সময়ে এই মার্কিন যে প্রতিনিধি টিমটি বাংলাদেশে এসেছে,
তো সেটি আসলে কি বার্তা দেয়? আমরা জানি যে নেইমার এসেছেন, তিনি আসলে মূলত অর্থ নিয়ে কাজ করেন, এবং তার আসার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে নতুন অর্থনৈতিক সম্পর্ক, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক, কিংবা বাংলাদেশের সাথে কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পর্যায়ে দাঁড়াবে সেটির একটি ইঙ্গিত আসলে দিয়ে গেল এই সফরটি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই সফরের মাধ্যমে ঘোষণা দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই তড়িৎ গতিতে বাংলাদেশকে $200 মিলিয়ন সহায়তা দিবে। এছাড়াও এডিবি $900 মিলিয়ন বাংলাদেশকে মার্কিন সহায়তা দিবে। এছাড়াও জাতিসংঘের মাধ্যমে আরো $100 কোটি বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুতই হয়তো এগুলি বাস্তবায়িত হবে। তবে সেই সম্পর্কের বাইরেও আমি আরো একটু কথা তুলে ধরতে চাই, সেটি হচ্ছে কি আমাদের সাথে বা আমাদের এই বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে একটি সম্পর্ক টানাপোড়েন ছিল, সেটি মূলত বাংলাদেশের মানুষের সাথে পিপল টু পিপল কোনো সম্পর্ক খারাপ হয়নি। সেটি হয়েছে মূলত আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটি থেকে পেছনে ফেলে এখন নতুন করে বাংলাদেশের এই সরকারের সাথে সম্পর্কের একটি পুনর্দাবি বা পুনর্গঠনের একটি প্রক্রিয়া যে চলছে বা চলমান প্রক্রিয়া, সেটির আসলে একটি ইঙ্গিত দিয়ে গেল এই সফরটি। আমরা জানি আসলে বহির্বিশ্বে বা জিও পলিটিক্যাল ক্ষেত্রে কোনো পার্মানেন্ট শত্রু মিত্র নেই, এবং সেখানে আসলে কোনো চ্যারিটির কোনো জায়গা নেই। তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই স্যাংশনগুলো দিয়ে যাচ্ছিল, সেগুলো হচ্ছিল তার স্বার্থে দিয়ে যাচ্ছিল, বাট তার স্বার্থের সাথে আমাদের স্বার্থে যেহেতু মিলে গিয়েছিল, এবং আমরা যেরকম নাবিশ্বাস উঠে গিয়েছিল, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার কোনো স্পেস তৈরি হচ্ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া শুরু করেছিল, তারপর থেকেই বাংলাদেশে একটি ব্রিদিং স্পেস তৈরি হচ্ছিল, এবং বাংলাদেশি বিরোধী দল, বিরোধী মত, এবং বাংলাদেশের যে নাগরিক সমাজ এবং যে প্রতিবাদের একটি স্ফুলিঙ্গ তৈরি হওয়ার একটি প্রাইমারি বা প্রাথমিক আবির্ভাব তৈরি হয়েছিল, সেটি মূলত সেই নিষেধাজ্ঞা থেকে শুরু হয়েছিল। এবং এই আওয়ামী লীগ সরকারের যে চাপের যে মূল শুভ সূচনাটা, আমরা যদি শুভ সূচনা ধরে নিই, সেই শুভ সূচনাটিও আসলে তৈরি হয়েছিল সেই নিষেধাজ্ঞা কিংবা স্যাংশনের পরবর্তী সময়ে। এবং আমরা পরবর্তীতেও শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে, তার বডি ল্যাঙ্গুয়েজে এবং তার আচরণেও সেটি স্পষ্টভাবে ফুটে উঠেছিল, এবং সে বারবারই দাবি করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সেন্ট মার্টিন ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, এবং তিনি সাদা চামড়ার এক লোক তাকে প্রস্তাব দিয়েছিল। বিভিন্ন আকার আঙ্গিতে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনি সেটি ফুটিয়ে তুলেছিলেন। তো যাই হোক, আমরা এখন নতুন সম্পর্কে তারতম্যে ফিরি। সেটি হচ্ছে কি যে স্বস্তির জায়গা, সেটি হচ্ছে কি বাংলাদেশের ইউনুসের সাথে, যেহেতু আমরা জানি ডক্টর ইউনুস একজন বিশ্ববরণ্য গ্রহণযোগ্য ব্যক্তি, এবং বাংলাদেশের একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের পোস্টার ম্যান বলা হয় তাকে। এবং যেহেতু তিনি শান্তি নোবেল পুরস্কার বিজয়ী, সেহেতু সারা বহির্বিশ্বের যে নোবেল লরিয়েটরা আছে সেই সমর্থনটাও তার প্রতি রয়েছে আমরা জানি। এছাড়াও তিনি চাইলেই সারা বিশ্বের যে কোনো দেশের সরকার প্রধানকে, রাষ্ট্রপ্রধানকে যে কোনো মুহূর্তে রিচ করার এবিলিটি তার রয়েছে যে কোনো মুহূর্তে। তো সেই জায়গা থেকে তার এই সম্পর্কের জায়গাগুলো আসলে আমাদের কূটনীতিক বড় একটি শক্তির জায়গা। তো সে জায়গা ছাড়াও আমাদের আসলে এই নেইমারের এই সফরটি আসলে কি ইঙ্গিত দেয়? নেইমারের এই সফরটি আসলে মূলত ইঙ্গিত দেয় বাংলাদেশ যে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনের যে মূল চ্যালেঞ্জের জায়গা, সেই চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বাংলাদেশের বর্তমানে ইকোনমিক ক্রাইসিস। আমি যদি আরো একটু স্পেসিফিকলি বলি, সেটি হচ্ছে আমাদের ফরেন রিজার্ভের ঘাটতি। আমরা লক্ষ্য করেছিলাম যে ক্রমান্বয়ে আমাদের যে ফরেন রিজার্ভের যে ঘাটতিগুলো লক্ষ্য করা যাচ্ছিল, এবং আমাদের রিজার্ভ ক্রমান্বয়ে কমে যাওয়া। তো সেই জায়গা থেকে বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস একটি মূল চ্যালেঞ্জ। এমনকি সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তার জন্য সেই চ্যালেঞ্জটি আরো বেশি ধরা দেয়। আমরা দেখেছি যে লোডশেডিং এর মাত্রা বেড়ে গিয়েছে, আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের দেশে জ্বালানির অভাব পরিলক্ষিত হচ্ছিল। তো সেই জায়গা থেকে এই সফরের মাধ্যমে তাদের যে ঋণ সহায়তা, সেটি আসলে বার্তা দেয় যে আসলে বাংলাদেশের এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে থাকবে। এবং যুক্তরাষ্ট্রে এই থাকার একটি অন্যান্য মিনিংও রয়েছে, সেটি হচ্ছে কি যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সাথে রয়েছে বা কিংবা যে কোনো দেশের সাথে, তখন তারা কূটনৈতিক সহায়তা দেয় কিংবা অর্থনৈতিক সহায়তা দেয় কিংবা স্ট্র্যাটেজিক পার্টনার হয়। তো সেই পার্টনারের জায়গা থেকে আসলে এডিবি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং তাদের যে মিত্র রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, তারাও আসলে সেদিকে এগিয়ে আসে। তো সুতরাং যুক্তরাষ্ট্রের এই সাপোর্টটি আসলে ইঙ্গিত করছে যে বাংলাদেশের সাথে পরবর্তীতে ওয়েস্টের কিংবা পাশ্চাত্য দেশগুলোর সাথে সম্পর্ক আরো বেশি জোরদার হবে। এবং একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র স্ট্র্যাটেজি কিংবা অর্থনীতি কিংবা এই সরকারকে স্বীকৃতি দেওয়াই আসলে মূল লক্ষ্য নয়, সেটির পিছনেও আসলে আমরা লক্ষ্য করে থাকব। সেটি হচ্ছে কি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আরো অন্যান্য স্ট্র্যাটেজিক এবং কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারেও চুক্তি রয়েছে। যেমন আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে
প্রায় 15 লক্ষ রোহিঙ্গা অবস্থান রয়েছে এবং তাদের সেই পুনর্বাসন প্রক্রিয়া কীরূপ হবে, তাদের জন্য সেই পরবর্তী গন্তব্য কোথায় হবে বা তাদেরকে স্থানান্তরের প্রক্রিয়াগুলো কিভাবে মানে কোন স্টেজে হবে সেটি নিয়ে একটি জোর দাবি রয়েছে। এবং নিশ্চয়ই এই সফর আমরা দেখেছি সেটি নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ বহির্বিশ্বে এখন বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম ভিকটিম কান্ট্রি। তো সেই জায়গা থেকেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফান্ড রয়েছে বা বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, তো সেটি নিয়েও আসলে আলোচনা হয়েছে আমরা জানি। এবং এছাড়াও এই সফরে আরেকটি মূল ইঙ্গিত রয়েছে, সেটি আমি এখন আসবো অস্বস্তির জায়গায় বলতে। সেটি হচ্ছে কি, আমরা জানি এই সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী সময় থেকেই ইন্ডিয়া বাংলাদেশ এই সরকারকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছিল না। এবং কি যখন ডক্টর ইউনূস ইন্ডিয়ান মিডিয়াতেও সাক্ষাৎকার দিয়েছিল, পিটিআইতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সর্বশেষ, সেটিকেই আসলে খুব স্পর্শকাতর সেন্সিটিভ ইস্যু হিসেবে ভারতের মোদী সরকার নিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি আসলে ইগনোর করেন যে সামনে যে জাতিসংঘ সফর রয়েছে সেটিতে ডক্টর ইউনূসের সাথে বৈঠক না করার ব্যাপারে। তো সেটিকে আসলে তারা কোনভাবে নেয়, এবং আমরা জানি যেহেতু ডোনাল্ডো একজন অস্বস্তির জায়গা, সেটি হচ্ছে বাংলাদেশের সাথে গত 1.5 থেকে 2 বছরে বাংলাদেশ বলতে বাংলাদেশের পিপলের সাথে, বাংলাদেশের জনগণের সাথে আমেরিকার যে সম্পর্কের বা বন্ধুত্বের জায়গাটি তৈরি হয়েছিল এবং তাদের দুই মেরুর অঞ্চলের মানুষের সাথে বা তাদের স্ট্র্যাটেজিক স্বার্থের জায়গা যেখানে মিলে গিয়েছিল, সেটি হচ্ছে কি আমরা চাচ্ছিলাম খুবই স্পেসিফিক এবং খুবই নর্মাল। সেটি হচ্ছে কি খুবই স্বাভাবিক, খুবই ক্লিয়ার। সেটি হচ্ছে কি আমরা চেয়েছিলাম যে আমরা এই স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হতে, এবং আমেরিকার ক্ষেত্রেও সেটি আসলে খুব জরুরি ছিল। সেটি হচ্ছে কি আমেরিকা যদি এই সরকারকে ফেলে দেয়, কারণ এই সরকার একই সাথে ইন্ডিয়া এবং চায়নার সাথে অতিরিক্ত ঝুঁকে গিয়েছিল, হাসিনা সরকার। তো চায়না যেহেতু আমেরিকার জন্য একটি মূলত কনসার্নের জায়গা তার জিও পলিটিক্যাল এবং তার বৈশ্বিক পাওয়ারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে চায়নার যখন এই সরকারকে ফেলে দেওয়া যায় বা এই সরকার যদি উৎখাত হয়, সেক্ষেত্রে চায়নার প্রতি ডিপেন্ডেন্সি কমে আসবে। তো সেক্ষেত্রে দুটি পয়েন্টে যখন এক বিন্দুতে মেলে, তো সেক্ষেত্রে ভারতে আমেরিকারও সেই একই সাথে স্বার্থ রক্ষা হয় এবং আমাদের জনগণের মানুষও সেখান থেকে মুক্তি মেলে। তো সেই জায়গা থেকে যখন সেটির ক্যালকুলেশন মোটামুটি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে যখন 2+2 সম্মেলনের পরে আমেরিকাকে বা স্পেসিফিকলি ডোনাল্ডের মাধ্যমে সেটি যখন নিউট্রালাইজ হয়ে যায়, তখন বাংলাদেশের মানুষ আসলে খুব আশাহত হয়েছিল এবং বাংলাদেশের যে বহির্বিশ্বের থেকে যে জনশক্তির যে সাপোর্টটি বাংলাদেশ আসলে এক্সপেক্ট করেছিল, সেটি আসলে ক্ষুণ্ণ হয়েছিল। তো সর্বশেষ আমরা তখন দেখেছিলাম যে ছাত্র জনতার সেই বাংলাদেশের মাস পিপলের, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের যখন গণ অভ্যুত্থানের ফলে এই সরকার যখন মানে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, কিংবা এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশ ছাড়া পালিতে বাধ্য হয়, তখন আমেরিকার জায়গা থেকেও আসলে, এবং একই সঙ্গে পরবর্তীতে যখন আমরা তখন দেখেছি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন আমেরিকারও এখানে আসলে তার যে স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষার জন্য এই সরকারকে সমর্থন দেওয়া, এই সরকারকে সাহায্য করা, সেটি তার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়। কিন্তু অস্বস্তির জায়গা সেটি হচ্ছে ডোনাল্ডো বাংলাদেশ সফরের আগে তিনি ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ হয়ে আবার তিনি ইন্ডিয়া যাচ্ছেন। সুতরাং এখানে স্পষ্টত লক্ষ্য করা যাচ্ছে যে এখানে আগে পরে ইন্ডিয়ান একটি প্রেসক্রিপশন কিংবা ইন্ডিয়ার এখানে চাহিদার একটি গুরুত্ব মাত্রা পাওয়াটাই খুব স্বাভাবিক। তো সে জায়গা থেকে আমরা যতটুকু জানি বা আমাদের আসলে কূটনৈতিক অ্যানালাইসিস যেটা বলে, সেটা হচ্ছে কি আমেরিকার পক্ষ থেকে ইন্ডিয়াকে যে বার্তাটি এখন দেওয়া হয়েছে বা দেওয়া হবে, সেটি হচ্ছে কি যেন তারা যে অস্থিতিশীল তৈরি করার জন্য তারা পরিকল্পনা নিচ্ছিল, তারা যে বর্ডার কিলিং বাড়িয়ে দিয়েছিল, তারা যে সংখ্যালঘু বলে হিন্দু ট্রাম্প কার্ড খেলতে যাচ্ছিল, কিংবা বাংলাদেশের যে আওয়ামী ফেসিবাদের দোসরকে দিয়ে আবার একটি নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছিল, সেটি যেন তারা থেকে বিরত থাকে। এবং একই সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার যে রাষ্ট্র মেরামত এবং সংস্কারের দায়িত্ব নিয়েছে, সেটি যেন তিনি খুব স্বাভাবিক প্রক্রিয়ায় এবং খুব স্মুথলি করতে পারেন, তার জন্য তাকে বাধা না দেওয়া। আর আমেরিকা ইন্ডিয়ার পক্ষ থেকে যে জিনিসটি দেওয়া হবে বা যে মেসেজটি দেওয়া হবে, সেটি হচ্ছে কি ইন্ডিয়ার ক্ষেত্রে এখন আসলে জলে ডাঙ্গায় বাঘ জলে কুমির, এরকম জাতীয় জলে কুমির ডাঙ্গায় বাঘ এই জাতীয় একটি উভয় সংকটে তারা পড়ে গিয়েছে। একই সাথে তাদের এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এবং একই সাথে শেখ হাসিনার নিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা করার, এবং দুই কুলের মধ্যে তারা আসলে পড়ে গিয়েছে। এবং তার চেয়ে বড় জায়গা হচ্ছে কি, যেহেতু চায়নার এখানে একটি অ্যাক্সেস তৈরি হয়ে যাবে এখন, যেহেতু এই সরকার পড়ে গিয়েছে, এবং যেহেতু চায়না বাংলাদেশের একটি ইকোনমিক ডেভেলপিং পার্টনার স্ট্র্যাটেজিক্যালি, তো সে জায়গা থেকে চায়নার যে বিজনেস কেন্দ্রগুলা এবং আরও যদিও পরিলক্ষিত, এবং ভারত চাবে যত বেশি এগুলোকে সাপ্রেস করা যায়। তো ভারতেরও যে মূল কনসার্নের জায়গায় আসলে চায়না, এবং চায়নাকে ভারতও হয়তো আমেরিকাকে বোঝানোর চেষ্টা করবে, যদি চায়নাকে তোমরা বেশি এখানে অ্যাক্সেস দাও, তাহলে কিন্তু আমাদের চেয়ে তোমাদের বেশি মাথা ব্যথার কারণ হবে।
তো সেই অস্বস্তির জায়গাটি রয়েছে। এবং আরেকটি অস্বস্তির যে জায়গা রয়েছে, আসলে ইউএসএ এর যে আঞ্চলিক যে জোটগুলো কোয়াড এবং আইপিএস, এবং সেই জোটেও ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পার্টনার। কিন্তু আমরা এই বিষয়টি একটু খেয়াল রাখা উচিত যে সেটি হচ্ছে কি, ভারতের চোখে আসলে আমেরিকা ভারতের চোখে আসলে বাংলাদেশকে দেখতে চায় না। এবং গতকালও সেই মেসেজটি ডক্টর ইউনূসের মাধ্যমেও ক্লিয়ার আমরা দেখেছি। আমরা জানি যে 9/11 ঘটনার পরে যে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা বলে আসলে ভারতের চোখে যে সাউথ এশিয়ার রাজনীতিটাকে দেখার মানে যে প্রক্রিয়াটি চালু ছিল, সেটি আসলে যখন ভারতের তালবলির কারণে ভারত একে একে যখন এখানে মালদ্বীপ, ভারত যখন শ্রীলঙ্কা, ভারত যখন ভুটান, ভারত যখন নেপাল, সকল দেশকে যখন একেবারে হাতছাড়া করছিল পরপর, তখন আমেরিকাও তখন তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে এক প্রকার বাধ্য হয়। এবং তারা দেখেছে যে আসলে ভারতের চোখে যখন এই দেশগুলোকে দেখা হয়, তখন আলটিমেটলি ওই দেশগুলোর সাথে তখন তাদের সম্পর্কের একটি টানাপোড়েন তৈরি হয়। এবং বহির্বিশ্বে যে আমেরিকার যে নেতৃত্বের যে বার্তা, সেটিকে আসলে ত্রুটি হিসেবে দেখা হয়। এবং আমরা জানি গত 1 কিংবা 1.5 বছর আগে থেকেই বাংলাদেশকে আসলে ইন্ডিয়ার যে ডেস্কে আমেরিকাতে দেখা হতো, সেই ডেস্ককে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে এবং বাংলাদেশের জন্য তারা আলাদা একটা ডেস্ক তৈরি করেছে। সুতরাং একেবারে খুবই ক্লিয়ার যে আমেরিকা শুধুমাত্র বলায় কিংবা আওয়াজে পাকিস্তান এই জাতীয় একটা প্রবাদ রয়েছে, সেই বলা কয় নয়, তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশকে তাদের নিজের চোখে দেখতে চায় এবং সেভাবে তারা ডিল করতে চায়। তো সেই অস্বস্তির জায়গাটি যদি আমরা বলতে চাই, সেই অস্বস্তির জায়গাটি মূলত সেটি হচ্ছে ডোনাল্ডো যেহেতু ইন্ডিয়া হয়ে এখানে এসেছে, আবার এখান থেকে ইন্ডিয়া হয়ে যাবে, সুতরাং ইন্ডিয়ার চাওয়ার একটি বার্তা এখানে থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু যেহেতু আমরা জানি এই সফরের নেতৃত্ব কিন্তু ডোনাল্ডো দিচ্ছেন না, এই সফরের নেতৃত্ব দিচ্ছেন নেইম্যান, যিনি একজন ইকোনমিক এক্সপার্ট, এবং তার মাধ্যমে যেহেতু এই সাহায্য কিংবা এই সম্পর্কের একটি পুনর্জীবন বা বাংলাদেশের সাথে আমেরিকার যে বন্ধুত্বের সম্পর্ক কিংবা কূটনৈতিক স্ট্র্যাটেজিক পাওয়ার এবং আরও কিছু কমন মিউচুয়াল পারপাসে, মিউচুয়াল এজেন্ডায় আমাদের চুক্তি রয়েছে। রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা, আমাদের জলবায়ু, কিংবা আমরা যদি আরও স্পেসিফিকলি বলি, বাংলাদেশের সরকার, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা বাংলাদেশের পাচার অর্থ ফেরত আনতে চায় এবং সেই ফেরত আনার ক্ষেত্রে তারা আসলে ইউএসের সাহায্য এখানে মানে অনস্বীকার্য। এবং এই প্রক্রিয়াটি খুবই ধীরগতির, কিন্তু যখন আমরা রাইট চ্যানেলে যোগাযোগ করব কিংবা আমরা যখন ডিপ্লোম্যাটিক ওয়েতে সেটি ডিল করব এবং আন্তরিকভাবে চেষ্টা করব, তখন সে জায়গা থেকে এটি আনাটা খুব অগ্রসর হবে। তো যাই হোক, মোদ্দা কথা আমি আসতে চাই, মোদ্দা কথা হচ্ছে কি, বাংলাদেশের সাথে ইউএসের যে সম্পর্কের একটি নতুন দিগন্ত প্রতিস্থাপিত হয়েছে আমি বলবো, বা স্থাপিত হয়েছে, বা এখন বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে বা সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের জায়গা থেকে এই সাপোর্টটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এবং একই সাথে এই সাপোর্টটি আসলে বিশ্বের অন্যান্য দেশের স্বীকৃতি, সাহায্য, অনুদান, গ্র্যান্ট, কিংবা আমরা যে ফর্মে বলি সাহায্য, বাংলাদেশের ইকোনমিক পুনর্গঠন, সেই জায়গা থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এই সাপোর্টটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা আশা করি এই সাপোর্টটি বাংলাদেশের পরবর্তী গন্তব্য ঠিক করবে, যে বাংলাদেশের বৈশ্বিক জায়গায় বাংলাদেশের অবস্থান কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। তো আপাতত এই পর্যন্তই। নিশ্চয়ই কোনো সম্পর্কের পুনঃস্থাপন নিয়ে কিংবা এই ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আমি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা বলবো।